ওকে, আচ্ছা তাহলে আমরা যেটা আজকে আলোচনা করতেছি, আমি আবার একটু শুরু করি, যেহেতু রেকর্ডিংটা স্টার্ট করা হয়েছিল না। যে আমরা আজকে কি নিয়ে আলোচনা করতেছি, পলিইথিলিন দিয়ে শুরু করছি। পলিইথিলিন কি? একটা পলিমার যার মনোমার হলো ইথিলিন। ইথিলিনকে আমরা যদি নির্দিষ্ট তাপমাত্রায় এবং চাপে পলিমারাইজেশন বিক্রিয়ার মাধ্যম দিয়ে নিয়ে যেতে পারি, তাহলে ও আলটিমেট প্রোডাক্ট যেটা দিবে সেটা হলো পলিইথিলিন, যার রিপিটিং ইউনিটও ওই একই আসবে, CH2CH2। বাট এখানে যেটা হবে যে ডাবল বন্ড না, এখানে কার্বন কার্বনের মধ্যে সিঙ্গেল বন্ড থাকবে, তাতে আমাদের দুইটা আরো নতুন বন্ড ওপেন হবে, যারা এই চেইনটাকে, লম্বা চেইনটাকে স্ট্রাকচার দিবে আর কি। আচ্ছা, আর পলিথিন কি? খুব একটা লাইট ওয়েট পলিমার, ঠিক আছে? লাইট ওয়েট মানে কি? হালকা, তাই তো? আচ্ছা, এছাড়া কি আছে এর? যদি আপনারা দেখেন, ডিউরেবল থার্মোপ্লাস্টিক, ওর ক্যারেক্টারিস্টিক্স হলো থার্মোপ্লাস্টিক টাইপের, অর্থাৎ একে কি করা যায়, হিট দিলে মেল্ট করা যায়, আবার রিশেপড করা যায়। আচ্ছা, এটা মোস্ট ওয়াইডলি ইউজড, ওয়ান অফ দি মোস্ট ইন দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে? দেখেন, প্রায় 10 মিলিয়ন টনস আর প্রডিউসড ওয়ার্ল্ড ওয়াইড ইচ ইয়ার। 10 মিলিয়ন টন, চিন্তা করা যায় কত, তাই না? Polyethylene is used in application ranging for films, like tubes, plastic parts, laminates, etc. এগুলোর জন্য আমরা ব্যবহার করে থাকি। কেউ কি একবার চিন্তা করে দেখছেন, যদি 10 মিলিয়ন টনস হয়, এটা তো ধরেন আরো ওল্ড একটা ডেটা, এখন তো আরো বাড়ার কথা। তাহলে এই পুরা জিনিসটা কি, এগুলাকে কি আবার ডিস্ট্রয় করা যায়? বায়োডিগ্রেডেবল এগুলি? জি না স্যার। তাহলে কি অবস্থা দাঁড়াইতেছে পৃথিবীর, চিন্তা করে দেখছেন? স্যার এগুলি এটা না পচবে না ধ্বংস হবে, প্রতি বছর পৃথিবীতে জমা হচ্ছে। ভয়ানক। স্যার এটা কমানোর জন্য তো স্যার অনেকেই অনেক রিসার্চ করতেছে আবার। হ্যাঁ, প্রথমে তো আগে এটাকে রিসাইকেলও করতো না, এক সময় তো পরে রিসাইক্লিং এর একটা সময় আসছে, হয়তো বা এটার একটা বিকল্পও চলে আসবে ইনশাআল্লাহ। না হলে স্যার কি আমি অবস্থা হবে পৃথিবীর? স্যার 2002 সালে স্যার বাংলাদেশে স্যার পলিথিন ব্যবহার নিষিদ্ধ করা হয়েছিল স্যার, এখনো স্যার। এইটা স্যার ইম্পসিবল টাইপের, পৃথিবীর অনেক দেশই ট্রাই করছে, বাট আপনাকে কোনো না কোনো কাজে দেখা যায় যে ব্যবহার করতেই হয়, আইদার প্যাকেজিং অথবা এসে, কারণ এটা যতটা সস্তা এবং যতটা ডিউরেবল, সত্য কথা বলতে এইটার বিকল্প খুঁজে পাওয়া খুব কঠিন। এখন কিন্তু কিছুটা ব্যাপার আসছে যে মানে ধরেন এই যে আমরা যে ক্যানগুলি ব্যবহার করি না, এই যে দেখবেন বিশেষ করে যে পেপসিকোর যে কিনলে বা এই জাতীয় যে পাতলা প্লাস্টিকের দেখবেন যে কিছু ওয়াটার বটল ব্যবহার করা হয়, তাই তো? এগুলা কিন্তু ধরেন নর্মাল পলিথিনের থেকে মানে একটা নির্দিষ্ট টাইম আগেই বায়োডিগ্রেডেবল, মানে এরা ডিগ্রেড করতে পারে, অ্যাটলিস্ট সার্টেন পার্সেন্টেজ অফ দ্যাট প্লাস্টিক ইজ ডিগ্রেডেবল, ঠিক আছে? এদের সাথে দেখা গেছে যে কিছু ডিগ্রেডেবল ম্যাটেরিয়াল দিয়ে এই প্লাস্টিকটাকে তৈরি করা হচ্ছে। ওকে, মানে চেষ্টা চলতেছে আর কি, যদি হয় তাহলে খুব ভালো। কিন্তু আবার একটা ব্যাপার আছে এখানে, আমরা পলিথিনের যে ইথিলিন বা এইসব ম্যাটেরিয়াল যে ব্যবহার করি, সেটা আসলে কি থেকে ব্যবহার করা হয়, এটা আসে কোত্থেকে? হুম, এটার সোর্স কি বলেন তো দেখি? বলতে পারবেন? তো সহজ, স্যার মানে কোত্থেকে আসে? পলিথিনের সোর্স স্যার। মানে এই যে আমরা ইথিলিন গ্যাস পাইলাম বা এরকম যে র মেটেরিয়াল গুলি, এগুলি কোথা থেকে আসে? স্যার মাটির নিচে থেকে। এগুলো কিন্তু মেইনলি হলো বেশিরভাগ ক্ষেত্রে প্লাস্টিক মেটেরিয়ালের যে মানে র মেটেরিয়ালস গুলি, প্লাস্টিক প্রোডাক্টের, সেগুলি আসে পেট্রোলিয়াম জাতীয় পদার্থ থেকে আর কি, মানে বাই প্রোডাক্ট। হয়তোবা আপনি তেল বা গ্যাস এগুলি যখন উত্তোলন করতেছেন, তখন দেখা গেল যে এগুলি বাই প্রোডাক্ট হিসেবে আমরা ব্যবহার করি।
যেমন ধরেন আপনি মিথেন গ্যাস তুলতেছেন, আমরা যেরকম মিথেন গ্যাস ব্যবহার করি, তাই না, মাটির নিচ থেকে তুলি, সেই মিথেন গ্যাসের সাথে অনেক সময় ইথিলিন আসতে পারে। সেই ইথিলিনকে সেপারেট করলে তাইলে সেই ইথিলিনকে আপনি কি করবেন, বাতাসে ছেড়ে দিবেন, তাহলে তো লস। সেটাকে আপনি যদি এরকম একটা আরো লাভজনক প্রোডাক্টে পরিণত করতে পারেন তাহলে তো আরো দাম বেশি, তাই না, আপনার লাভ হবে কোম্পানির। আরেকটা উদাহরণ নিতে পারেন আপনারা যদি চিন্তা করেন, পলিথিলিন না, আমি বলি যে বিটুমিন চিনেন তো, কোথায় ব্যবহার হয়? রাস্তার উপর স্যার। হ্যাঁ, ওইটা কোত্থেকে আসে জানেন? ওই যে আমরা যখন এই যে পেট্রোলিয়ামের অয়েল টয়েল বিভিন্ন বা গ্যাস এগুলি মাটি থেকে তুলি, তার সঙ্গে কিন্তু বিটুমিন আসে। তখন সেই বিটুমিনকে আপনি কি করবেন, এটারে কিন্তু ওইটাও কোনো ডিগ্রেডেবল কিছু না, ওটারে কই ফেলবেন, কি করবেন, কোথায় ডাম্প করবেন, ও তার থেকে ওইটা যদি আপনি কমার্শিয়ালি বিক্রি করতে পারেন আপনার লাভ হচ্ছে। কোম্পানিগুলি তো এগুলিই দেখে যে ও তো আর লস করে জিনিসটাকে করবে না, তাই না? এটা হলো মানে প্র্যাকটিক্যালি ইউজ করা হয় কমার্শিয়ালি, এই জন্য প্রথম প্রথম তো খুব লাভ হয়েছে, বা ধরেন যে ইকোনমিক্যালি ব্যাপারটা অনেক ফিজিবল ছিল, কিন্তু এটা যে এনভায়রনমেন্টের উপরে যে ইম্প্যাক্ট রাখতেছে তাতে কিন্তু আবার সেই লাভটা কি হচ্ছে, মাইনাস হয়ে যাচ্ছে। ঠিক আছে, হ্যাঁ, বড় স্যার হবেন যত এগুলি আস্তে আস্তে পড়বেন, দেখবেন, জানবেন। শুধু তো বইপত্র থেকে তো আর পড়ালেখা না, পড়ালেখা হলো আপনি যখন ম্যাগাজিন, বিভিন্ন সায়েন্স ম্যাগাজিন বা সায়েন্স যে বিভিন্ন চ্যানেল, ইন্টারনেট ইউজ করে আপনারা বিভিন্ন ইনফরমেশনের সামনে পড়বেন, তো আস্তে আস্তে শিখবেন, ব্যাপার না। বলেন, কিছু বলতেছিলেন? জি স্যার। এই জি স্যার বলতেছিলেন শুধু? জি স্যার, পলিথিন স্যার আমরা যে এইভাবে মানে স্যার মানে পলিথিন বিষয়ে পড়তেছি স্যার টপিকটাই হ্যাঁ। স্যার, পড়ছি স্যার। এবার এটা কিভাবে প্রডিউস করা যায়, এটা কি, এটা জানার জন্য আমরা কি স্যার ভবিষ্যতে কি স্যার পলিথিনের ব্যবহারটা কি স্যার রিডিউস করব না? রিডিউস করতে পারবেন, কিন্তু রিডিউস করলেও যদি 10 মিলিয়ন টনস থেকে আপনি রিডিউস করতে চান অনেক বছর লাগবে, কারণ এর কিন্তু অ্যাপ্লিকেশন একটা না, আমি বারবার বলতেছি, অ্যাপ্লিকেশন কিন্তু হাজার হাজার, তাই না? তো আপনি কোথায় অ্যাপ্লিকেশন করতেছেন, একেবারে খুব ভালো যদি বিকল্প না পান তাহলে কিন্তু আপনি এটার কি করতে পারবেন না, এটাকে মানে এক্সচেঞ্জ করতে পারবেন না আর কি। ক্লিয়ার? যতদিন জি ওটা পাচ্ছি না আমাদেরকে পড়তে হচ্ছে আর কি, তারপরে চেষ্টা করতে হবে আমি রিসাইকেল কতটা করতে পারি, বা এটাকে ডিগ্রেড করা যায় কিনা কোনোভাবে। অনেক ক্ষেত্রে কিন্তু প্লাস্টিকের কিছু ডিগ্রেডেশনের কিছু মাইক্রোবস বা মাইক্রোবিয়াল ব্যাকটেরিয়া সামথিং এরকমও অনেকে কাজ স্যার, করতেছে। এটা তো ঠিক আছে, ডিগ্রেডেবল স্যার, মানে 400 বছর পরে স্যার এটা না না স্যার ওইটা না, দ্রুত ডিগ্রেড করার 400 বছর আচ্ছা পরেও যে কমপ্লিটলি ডিগ্রেডেড হবে সেটা কিভাবে জানেন? সেটাও কঠিন আসলে ডিটারমাইন করা, কারণ সব পলিথিন তো একরকম না, মানে পলিথিন দিয়ে যে প্রোডাক্টটা তৈরি করতেছেন সেটা সবগুলি কিন্তু ডেনসিটি একরকম না, সবগুলি স্ট্রেংথ একরকম না, অনেক রকম ক্রাইটেরিয়া। ওকে, যাই হোক, আমরা আবার একটুখানি পড়ালেখায় আসি। স্যার বায়োডিগ্রেডেবল আলোচনা করলে কি করব। খরচ বেশি পড়ে যায়? হুম হুম, আবার বলেন একটু। স্যার বললাম বায়োডিগ্রেডেবল করতে চাইলে কি স্যার খরচটা বেশি পড়ে অনেক স্যার? বেশি পড়বে, অনেক। এটা এখন শুনেন, বায়োডিগ্রেডেবলের উদাহরণ চান আপনার, কি বলে, দাদা বা নানা এরা কি এই পলিথিন ব্যাগ ব্যবহার করছে? ওনারা কি ব্যাগ না স্যার, ব্যবহার করছে? পাটের। পাটের ব্যাগ। একটা ব্যাগের দাম কত ছিল তখনই? আপনাদের ছোটবেলায় কেউ কিনছেন পাটের ব্যাগ, বা কারো কোনো অভিজ্ঞতা আছে পাটের ব্যাগ কিনা বাজারের? কারো নাই আমার মনে হচ্ছে। যাই হোক, আমি যখন ছোট ছিলাম তখনই মোটামুটি একটা ব্যাগের দাম ছিল 10 টাকা। ঠিক আছে, মানে ধরেন যে আরো প্রায় 20 বছর আগের কথা, 5 টাকা 10 টাকা করে এক একটা ব্যাগ। তখন স্যার 5 টাকা অনেক 10 টাকার দাম কত ছিল চিন্তা করে দেখছেন? এবং ওই ব্যাগ কিন্তু আপনি ইচ্ছা হইলো আপনি কি বলে পানিতে ভিজে গেলে ঝামেলা, এইটা হইলে ঝামেলা, ওইটা হইলে ঝামেলা, ফ্রিজে ঢুকাইতে পারতেছেন না, তাই না? কিছু ডিফিকাল্টি আছে পলিথিনের যেগুলি নাই, তাই না? এক আর 10 টাকা দিয়ে কতগুলি পলিথিন পাবেন?
অসংখ্য স্যার। তাহলে সেই জন্য কম্পিট করাটা আসলে কঠিন। কিন্তু যখন পলিথিন ছিল না তখন কি চলে নাই? চলছে। সো এটার যদি বিকল্প আসে সেটাতেও চলা সম্ভব, কিন্তু আসলে পৃথিবী তো এখন তো হলো কি বলবো যে অর্থনীতির উপরেই চলে সবকিছু। অর্থনৈতিকভাবে লাভজনক না হলে আসলে সেটাকে টিকায় রাখা কঠিন। এমনকি একটা দেশই ডিজলভ হয়ে যাবে যদি অর্থনীতি ভাঙে পড়ে। ঠিক আছে? সো এগুলো আসলে বিকল্প হইলেও যতদিন না এটা একদম ভালো বিকল্প হবে ততদিন পর্যন্ত এগুলিকে আসলে ব্যবহার করা কঠিন হবে। ওকে, হয়ে যাবে আমরা ইনশাল্লাহ আশা করি, কারণ কিছু কিছু ক্ষেত্রে তো হইতে বাধ্য। যাক, আমরা এখন আগে দুইটা প্রকারভেদ দেখি, কোন রকম পলিথিন, কি কি ধরনের পলিথিন আমরা ব্যবহার করি। খুব ইজি একটা ক্লাসিফিকেশন আছে, অনেক রকম ভাবে ক্লাসিফাই করা যায়। একটা ইজি ক্লাসিফিকেশন হলো হাই ডেনসিটি আর লো ডেনসিটি পলিইথিলিন। হাই ডেনসিটি বলতে আমরা বুঝতেছি কি, এই পলিথিন প্রোডাক্টটার ডেনসিটি কি হাই। আচ্ছা, এটা কি কস্ট এফেক্টিভ থার্মোপ্লাস্টিক উইথ লিনিয়ার স্ট্রাকচার এন্ড no or low degree of branching. It is manufactured at low temperature around 70 to 300 degrees Celsius, between, and pressure around 10 to 80 bar. And derived from either modifying natural gas, methane, propane, etc., the catalytic cracking of crude oil into gasoline. Okay, খেয়াল করবেন এখানে আমরা আসলে কি বললাম। আমরা হাই ডেনসিটি পলিইথিলিনের ক্ষেত্রে সবচেয়ে বড় ব্যাপার যেটা, এর ডেনসিটি বেশি। আমি এই চিত্রটা আপনাদেরকে একে একটু দেখানোর চেষ্টা করব, জাস্ট রাফ একটা চিত্র আঁকি। একটা হোয়াইট বোর্ড নেই। আচ্ছা, খেয়াল করবেন, ধরেন আমরা একটা পলিথিন প্রোডাক্টের একটা অংশ চিন্তা করতেছি, তো সেই অংশের ভিতরে পলিমার তো চেইন ম্যাটেরিয়াল, তাই না? চেইন মলিকুল। আচ্ছা, সাধারণত চেইন গুলি কেমন থাকে? নুডলস এর মতো। আপনাদেরকে বলছি যে পলিমার সাধারণত, আমি প্রশ্ন করছিলাম, কেউ এক্সাক্ট উত্তরটা দিতে পারেন না। পলিমার ক্রিস্টালাইনিক বা ক্রিস্টালাইন ক্যারেক্টার পলিমারের ভিতরে সাধারণত খুব কম থাকে নরমাল পলিমারে। ঠিক আছে, জেনারেলি পলিমারের ভিতরে অ্যামরফাস কন্ডিশনটাই বেশি থাকে। অর্থাৎ আমি ক্লাসিফিকেশন পড়াইছিলাম, মনে আছে? অ্যামরফাসের যে ক্রিস্টালাইন, সেমি ক্রিস্টালাইন পলিমার। সাধারণত দেখা যায় যদি আমাদের পলিমার গুলি এরকম হয়, চেইন গুলি, ঠিক আছে, তাহলে কি তার ডেনসিটি বেশি হবে না কম হবে? স্যার এটা কি ক্রস লিঙ্কড? ক্রস লিঙ্ক না, এখনো এটা তো জেনারেল। আপনার পলিমারের চেইন গুলি আমি বলছিলাম না নুডলস এর মতো হয়ে যায়, যেহেতু অনেক লম্বা চেইন, এদের মধ্যে কি হয়, সরি স্যার, এটা লিনিয়ার। স্ট্রেট থাকার ক্যারেক্টারিস্টিক্স কমে যায় বা টেন্ডেন্সি কমে যায়। ওকে, ডেনসিটি বেড়ে যায়, স্ট্রেংথ বেড়ে ডেনসিটি যায়। বাড়বে, ধরেন এতটুকু জায়গার মধ্যে আছে আর কি। এটা আমরা চিন্তা করলাম। এখন যদি এরকম থাকে, এবং আবার ঘটনা কি, এদের মধ্যে ধরেন ব্রাঞ্চ আছে আরো অসংখ্য। আচ্ছা, এইটার ধারণাটা আমি পরে দিই, আগে প্রথমে এই ক্যারেক্টারিস্টিক্স আসে, ক্রিস্টালাইন নন ক্রিস্টালাইন আসে। ধরলাম মোটামুটি সেম একটা জায়গা। এবার এখানে পলিমার গুলি থাকবে এইরকম ভাবে। কোনটার ডেনসিটি বেশি হবে বলেন দেখি? ডেনসিটি বোঝেন? জি স্যার, ঘনত্ব। কোনটায় বেশি হবে ডেনসিটি, লেফট সাইডে না রাইট সাইডে?
কোনটায় পলিমার চেইন বেশি আছে বা বেশি থাকতে পারে? দ্বিতীয়টা। বাম পাশে না ডান স্যার। পাশে? ডান পাশেরটা। আচ্ছা, খেয়াল করেন। তাহলে আমরা প্রথমে যে জিনিসটা দেখলাম যে যত ক্রিস্টালাইনিটি বাড়তেছে তার ডেনসিটি কি বাড়তেছে, তাই তো? কারণ ক্রিস্টালাইন মানে একটা হোমোজেনাস স্ট্রাকচার, হোমোজেনাস অ্যারেঞ্জমেন্ট। আর অ্যামরফাসের মধ্যে এলোমেলো স্ট্রাকচার। তা এলোমেলো স্ট্রাকচার মানে কি ফাঁকা জায়গা বেশি, তাই না? এখন একটা পলিমার তো আরেকটা পলিমার তো আর এই জায়গায় আসতে পারতেছে না। ধরেন এই জায়গায় একেবারে অ্যাকুরেটলি তো আর পলিমার বসতে পারতেছে না, পারবে? ওরে যাইতে হলে আবার কি এদিক দিয়ে যাইতে হবে, তাই না? সো আলটিমেটলি অ্যামরফাস ক্যারেক্টারিস্টিক্সে ডেনসিটিটা কম হচ্ছে। তার মানে আমরা যদি হাই ডেনসিটি পলিইথিলিন বলি তার মধ্যে ক্রিস্টালাইনিটি কি বা অ্যারেঞ্জমেন্ট বেশি। আচ্ছা, এবার আরেকটা জিনিস চিন্তা করেন, খেয়াল করবেন। ক্লাসগুলি চেষ্টা করবেন মনোযোগ দিয়ে করতে, ফাঁকিবাজি করলে কিন্তু লস আপনাদেরই। ধরেন আমরা এরকম একটা জিনিস চিন্তা করলাম যার পলিমার চেইন, এই তিনটা পলিমার চেইনের মধ্যে ব্রাঞ্চ আছে, ঠিক আছে, ব্রাঞ্চিং আছে। এখন আমার প্রশ্ন হলো, যদি ব্রাঞ্চিং বেশি হয় তাহলে কি ডেনসিটি কম থাকবে নাকি ব্রাঞ্চিং যত কম থাকবে তত ডেনসিটি বাড়বে? স্যার ব্রাঞ্চিং, স্যার ডেনসিটি কম হবে স্যার। ব্রাঞ্চিং হইলে কি ডেনসিটি কম হবে না? ব্রাঞ্চিং বেশি থাকলে ডেনসিটি বাড়বে। ব্রাঞ্চিং বেশি থাকলে ডেনসিটি বাড়বে। আচ্ছা, আপনাকে আমি একটা সহজ উদাহরণ দিই। ধরেন আপনি একটা ট্রাকে কিছু গাছ নিয়ে যাবেন। এখন গাছ কি ডালপালা সহ যদি আপনি ওই ট্রাকে তুলেন তাহলে বেশি পরিমাণ গাছ নিতে পারবেন, নাকি আপনি যদি ডালপালা ছেটে নেন তাহলে বেশি পরিমাণ নিতে পারবেন? আপনার কমন সেন্স কি বলে? ছেটে নিলে বেশি নেওয়া যাবে। হ্যাঁ, ব্রাঞ্চ তাহলে যত কম হচ্ছে তাহলে কি একই জায়গায় বেশি পরিমাণে জিনিস নিতে পারতেছেন। কারণটা কি? ব্রাঞ্চ নিলে কি হচ্ছে, ফাঁকা জায়গা থেকে যাচ্ছে, ঠিক ওই যে অ্যামরফাসের মতো, তাই না? এই ক্যারেক্টারিস্টিক্স এর মতোই, তাই তো? এখন যদি এই ব্রাঞ্চগুলি না থাকতো তাহলে কি আপনি আরো অনেকগুলি পলিমার চেইন নিতে পারতেন না এভাবে? জি স্যার। বুঝতে পারেন না? আচ্ছা ঠিক আছে, আমি একটা দেখাই তাহলেই বুঝতে পারবেন। ব্যাপার না। স্যার বুঝতে হ্যাঁ, দেখেন তাহলে কি করা যায়, এখানে আরো অসংখ্য পলিমার চেইন নেওয়া যাবে ব্রাঞ্চ কম হলে বা ব্রাঞ্চ না থাকলে, তাই না? তাই তো? জি স্যার। ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে আমরা কিন্তু এই দুইটা ক্যারেক্টারিস্টিক্স দেখলাম, এই এইচডিপি আর এলডিপি, এই দুইটা ডিফারেন্স খুবই ইম্পর্টেন্ট, কারণ এই দুইটা খুব বেশি ব্যবহার হয়। দুইটার দুই রকম ব্যবহার আছে, অর্থনৈতিকভাবেও দুইটা দুই রকম মানে ইম্প্যাক্ট রাখে। এই কিন্তু দুইটাই খুব বেশি পরিমাণে আমরা ব্যবহার করি আমাদের প্রাত্যহিক বিভিন্ন প্রোডাক্টের ভিতরে, ব্যবহার্য প্রোডাক্টের ভিতরে, ঠিক আছে? তাহলে আমি কিন্তু দুইটা ক্যারেক্টার দেখালাম। তাহলে আমি যদি বলি ব্রাঞ্চিং কার বেশি হবে, এলডিপি না এইচডিপি? স্যার এলডিপি। ভেরি গুড। আচ্ছা, হ্যাঁ, ক্রিস্টালাইনিটি কার বেশি হবে, এইচডিপি না এলডিপি? এইচডিপি। হ্যাঁ, ভেরি গুড। আচ্ছা, আমি যদি বলি স্ট্রেংথ কার বেশি হবে, এলডিপি না এইচডিপি? এইচডিপি। হ্যাঁ, এইচডিপি। কারণ কি, এরা কাছাকাছি থাকবে, চেইনগুলির মধ্যে কি আকর্ষণ বল ভালো থাকবে বা একটার একটার সাথে কন্টাক্ট ভালো থাকবে। আর এলডিপি এর মধ্যে কি ফাঁকা জায়গা আছে, সো এটাকে আপনি সহজেই টুইস্ট করতে পারবেন বা এটাকে সহজেই আপনি মানে কি বলবো, ডিস্টর্ট করতে পারবেন, নষ্ট করতে পারবেন এটা স্ট্রাকচারটা। ওকে, আচ্ছা। জি স্যার। এখন আমরা আবার আগেরটায় ফেরত যাই।
তাহলে দেখেন, তাহলে এইচডিপি আর এলডিপি এর পার্থক্যটা আমরা দেখব। এছাড়া আমি কিন্তু বললাম যে কি কি আমরা পদ্ধতিতে বা কোত্থেকে আমরা এইচডিপি বা এলডিপি কে তৈরি করে থাকি, এটা অলরেডি বলছি। যে যদি ন্যাচারাল গ্যাস থেকে আমরা মডিফাইং ন্যাচারাল গ্যাস, এটা কি হতে পারে? যেমন মিথেন, ইথেন, প্রোপেন, এগুলিকে আমরা ইথিলিনে কিন্তু কনভার্ট করতে পারি, পড়ে আসছেন বহুবার, অর্গানিক কেমিস্ট্রিতেও পড়বেন। তারপরে ক্যাটালাইটিক ক্র্যাকিং, এটা পড়ছিলেন ক্রুড অয়েল, বা আমরা যে মাটির নিচ থেকে যে তেলটাকে নিয়ে অপরিশোধিত তেল তুলি, সেটাকে আবার কি করা যায়, ক্র্যাকিং পদ্ধতিতে রিঅ্যাকশনের মাধ্যমে গ্যাসোলিনে পরিণত করা যায়, বা পেট্রোলে কনভার্ট করা যায়, যেটা থেকে আবার আমরা ইথিলিনে নিয়ে আসতে পারি আর কি। এখানে স্লারি পলিমারাইজেশন ব্যবহার করা যেতে পারে, গ্যাস ফেজ পলিমারাইজেশন ব্যবহার করা যেতে পারে। আমি আপনাদের জন্য এই ধরেন বিভিন্ন ওয়েবসাইট, বিভিন্ন রেফারেন্স থেকে মোটামুটি ছোট্ট একটা বলতে পারেন নোটের মতোই এটা লেকচারটা। এখানে অসংখ্য ইনফরমেশন দেওয়া আছে, আপনাদের যেভাবে পড়তে ভালো লাগে, মানে যেভাবে সাজাইতে ভালো লাগে, এখান থেকে ইনফরমেশন নিয়েও আপনাদের নিজেদের নোটগুলি আপনারা তৈরি করতে পারেন। ঠিক আছে? তো আমরা অলরেডি বেশ আলোচনা করছি প্রপার্টি কি কি হইতে পারে হাই ডেনসিটি পলি ইথিলিনের। আপনি দেখবেন এটার মেল্টিং পয়েন্ট, তারপরে কি বলে বিভিন্ন কোয়ালিটি রেজিস্ট, যেমন ধরেন আপনার কি বলে সলভেন্ট রেজিস্ট্যান্স, তারপরে হলো কি বলে টেম্পারেচার রেজিস্ট্যান্স, ফ্রিকশন রেজিস্ট্যান্স, এগুলি লো ডেনসিটি পলিইথিলিন থেকে বেশ ভালো। তো এগুলি ইন্ডিভিজুয়ালিও দেখানো আছে, তবে আমি আপনাদের যেটা করব, এখান থেকে যেটা পড়বেন যে অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ গুলি কি, যদি আপনাদের কোথাও বুঝতে সমস্যা হয় আমাকে জিজ্ঞাসা করবেন, ঠিক আছে, পড়ে তারপরে। তবে খুবই সহজ, আমি আশা করি যে এটা আপনাদের খুব একটা বিপদে ফেলবে না। অ্যাপ্লিকেশন কোথায় হতে পারে, যেমন এইচডিপি এর অ্যাপ্লিকেশন মেইনলি হয় প্যাকেজিং, কনজিউমার গুডস, ফাইবার এন্ড টেক্সটাইলে। কারণ এটা কি হাই ডেনসিটির, হাই টেনজাইল স্ট্রেংথ আছে, এটার কি স্ট্রেংথ এবং ডিউরেবিলিটি অনেক ভালো। সেই জন্য সাধারণত এই মানে ভালো কোয়ালিটির কাজে আমরা এইচডিপি কে ব্যবহার করি। আচ্ছা, আর লো ডেনসিটি পলিইথিলিন কে কি করা হয়? তো লো ডেনসিটি পলিইথিলিনে আমরা যেটা বললামই যে এটার ডেনসিটি বেশ খানিকটা কম, এর ব্রাঞ্চিং অনেক বেশি। আমরা পার্থক্যটাতে যাই, তাহলে আপনাদের জন্য একবার আলোচনা করা সহজ হবে। এইখানেও যেটা পড়বেন প্রপার্টিজ, তারপরে অ্যাডভান্টেজ কি আছে, ডিসঅ্যাডভান্টেজ কি আছে, মানে প্রপার্টিজ গুলি অ্যাডভান্টেজ বেশিরভাগ ক্ষেত্রে, আর ডিসঅ্যাডভান্টেজ কি কি হতে পারে এলডিপি। এখন যেটা ইম্পর্টেন্ট আমরা অলরেডি আলোচনা করছি, তাও আমি একটু দেখাবো আপনাদেরকে। আচ্ছা, এইচডিপি ভার্সেস এলডিপি, এই পার্থক্যটা একজন পড়েন, এরপরে দেখেন আমি যা যা বলছি এটা দিয়ে আপনাদের কভার হয়ে যাওয়ার কথা। এটা বেশ ইম্পর্টেন্ট কিন্তু ইজি, দ্রুত পড়েন। Any one of you? জি স্যার। স্যার HDP has a higher density than LDPE, আর LDP তে আছে LDP has a lower density than HDPE. ওকে, একটু অপেক্ষা করেন, আমি একটু বলি। বাকিরাও এই পার্থক্যটা পড়েন, তারপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে এখানে আমাকে জিজ্ঞাসা করবেন। আমি অলরেডি এগুলি সব পড়ায় আসছি, তারপরে কিন্তু এটা আসছে। সুতরাং ঠান্ডা মাথায় পড়েন, কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে জিজ্ঞাসা করেন। বলেন, আপনি কন্টিনিউ করেন। যে পড়তেছিলেন সে আবার কন্টিনিউ করেন আর কি। জি স্যার। Stronger than HDPE, stronger than LDPE, LDPE weaker than HDPE. HDPE can withstand relatively higher temperatures than LDPE. LDPE
not as resistant to higher temperatures as HDPE. স্যার এটা একটু রেজিস্ট্যান্ট টু হায়ার টেম্পারেচার মানে টেম্পারেচার বেশি হলে সহ্য করতে পারে কে, মানে রেজিস্ট্যান্স মানে হলো সহ্য ক্ষমতা। যেহেতু এইচডিপি এর মধ্যে কি বলছি, যেহেতু হোমোজেনিটি বেশি, স্ট্রেংথ বেশি, তাহলে এর পক্ষে তাপমাত্রা সহ্য করার ক্ষমতাটাও কি হবে, বেশি হবে আর কি। ঠিক আছে, তাহলে স্যার এটার মেল্টিং পয়েন্ট অনেক বেশি বেশি এইচডিপি হবে। হ্যাঁ, আর এলডিপি এইচডিপি মেল্টিং পয়েন্ট হ্যাঁ কম। কম হবে। দেখেন আপনি অটোমেটিক্যালি একটা আরো পার্থক্য বলছেন, ওরা এটা লেখেনি। ঠিক আছে, দেন HDP have stronger intermolecular forces, LDP have weaker intermolecular forces. কেন HDP ইন্টারমলিকুলার ফোর্স স্ট্রঙ্গার? কারণ স্যার ডেনসিটি বেশি এইচডিপি এর আর ওটার ডেনসিটি অনেক কম। খেয়াল করছেন কি? হ্যাঁ ঠিক স্যার ওই আছে, যে অ্যামরফাস রিজিয়নটা ভেরি গুড ভেরি গুড একটা বেশি একটা কম এই ভেরি জন্য। গুড। হ্যাঁ, তারপরে HDP recycled under the resin identification code. রেজিন আইডেন্টিফিকেশন, রেজিন আচ্ছা, resin identification code 2. LDP recycled under the resin identification code 4. আচ্ছা, এইটা আপনাদের ওই যে আমরা কিন্তু যখনই ওই যে কি বলে এই সাইনটা যে সিলটা যে দেওয়া থাকে কোন ধরনের ম্যাটেরিয়াল, ওখানে কিন্তু এই যে রিসাইকেল সাইনটা দেওয়া ছিল না একদম প্রথমে, খেয়াল করছেন কিনা? জি স্যার। এই যে রিসাইকেল সাইন দেওয়া আছে, কিন্তু এটাকে যদি রিসাইকেল করতে হয় দেখবেন ওই সাইনের মধ্যে বা অনেক ক্ষেত্রে নিচে একটা নাম্বার দেওয়া থাকে। জি স্যার। ওই নাম্বার দেখে আপনি বুঝতে পারবেন যে এই ম্যাটেরিয়ালটাকে কিভাবে রিসাইকেল করতে হয়। আমাদের দেশে তো আসলে এগুলো আমরা কতটা করি আল্লাহ পাক জানে একমাত্র। তবে বাইরের দেশে এগুলি কি প্রত্যেকটা দেখবেন যে এক এক দিন এক এক রকম ম্যাটেরিয়াল কিন্তু ওরা সংগ্রহ করে। মানে ময়লা আপনি ইচ্ছা স্যার পানির করলে বোতলও থাকে স্যার। ওই তো প্রত্যেকটা ম্যাটেরিয়াল আলাদা আলাদা করে দিতে হয়, আপনাকেই দিতে হবে। কোন দিন কাচের জিনিস দিবেন, কোন দিন প্লাস্টিক দিবেন, কোন দিন আপনি কি বলে অন্য ধরনের ম্যাটেরিয়াল দিবেন, সেগুলি আপনাকে সব ঠিকঠাক করে, ইলেকট্রিক্যাল ম্যাটেরিয়াল দিবেন, এগুলি আপনাকে ঠিক করে আলাদা আলাদা করে আপনাকে জমা দিতে হয় মানে গাড়িতে। ঠিক আছে, আবর্জনার গাড়িতে। তো সো এগুলি আসলে জানা থাকাটা খুবই জরুরি। আপনি যখন ইন্ডাস্ট্রিতে কাজ করবেন, প্লাস্টিক ম্যাটেরিয়াল হ্যান্ডেল করতে হলে এই আইডেন্টিফিকেশন, রেজিন আইডেন্টিফিকেশন কোড লিখে আপনি যদি সার্চ দেন তাহলে দেখবেন যে একটা লিস্ট পাবেন আপনি। ঠিক আছে, রিসাইক্লিং এর জন্য যে এখানে 1 2 দিয়ে কোন ধরনের ম্যাটেরিয়াল কিভাবে রিসাইকেল করতে হয় সেটা জানা যায়। তো ওইটা আমরা আপাতত পড়তেছি না ডিটেইল, ওইটা বেশ বড় জিনিস। তবে আপনি যদি এই যে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে যখন কাজ করবেন বা ম্যাটেরিয়াল নিয়ে কাজ করবেন তখন এগুলো শিখতে হবে আর কি। তারপরে HDP have lower resilient qualities. LDP have higher resilient qualities. রেজিলিয়েন্ট বলতে এখানে বোঝাইছে সহ্য ক্ষমতা আর কি। ধরেন যে চাপ, তারপরে হলো ধরেন যে ফ্রিকশন, এগুলি বা ফোর্স, এগুলি সহ্য করার ক্ষমতা কার বেশি হবে? স্যার LDP ঠিকঠাক চিন্তা করেন তাহলে কি মিললো? রেজিলিয়েন্ট বলতে এখানে কি বোঝাচ্ছে? আসলে রেজিলিয়েন্ট বলতে বোঝাচ্ছে যে ধরেন স্থিতিস্থাপকতা। ভেরি গুড। স্থিতিস্থাপকতা কার বেশি হবে একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন। আমি কিন্তু বারবার বলছি, আমি মাঝে মাঝে আপনাদেরকে ইনফরমেশন এলডিপি এর হবে। যার শক্তি বেশি স্যার হ্যাঁ, এইচডিপি। এইচডিপি এর বেশি হওয়ার স্যার যার কথা। শক্তি বেশি তারই বেশি। স্থিতিস্থাপকতা বেশি হবে তাতে। এলডিপি হবে স্যার। কেন? আপনারা এলডিপির কেউ বেশি স্থিতিস্থাপক। কেউ কি বলতে পারেন? আমরা বাংলা একটা কথা বলি না, কি বলে, ভাঙবে কিন্তু মচকাবে না, এরকম একটা ব্যাপার আছে না? এটা এইচডিপি এর সঙ্গে যায়। যদি ভাঙে যায়, মচকাবে না, তাহলে তার রেজিলিয়েন্স কি বেশি হবে না কম হবে? সে এত শক্ত যে সে স্থিতিস্থাপক না, সে সহজে ভেঙে যায়, কিন্তু কি হবে না, ক্রিস্টালাইন মানে কি, তার সে অনেক বেশি দৃঢ়।
তাকে সহজে শেপ চেঞ্জ করা যায় না, তাকে সহজে কি করা যায় না, কোনো মানে ধরেন যে আপনি ডিশেপ্ট করলে আবার আগের অবস্থায় ফেরত আসতে পারবে না, সে ভেঙে যাবে অথবা শেপ একেবারে পার্মানেন্টলি চেঞ্জ হয়ে যাবে। কিন্তু ওই যে আমরা দেখছিলাম কি ফাঁকা জায়গা আছে যেহেতু এলডিপি এর ভিতরে স্ট্রাকচারে, তাতে কি সে যখন আপনি ধরেন মোচড় দিবেন বা তাকে কোনো আঘাত করবেন, সেই ফাঁকা জায়গাটা কি সে ওই জন্য সহ্য করতে পারবে, সে শেপ চেঞ্জ করবে। কিন্তু আবার যে আপনি ফোর্সটাকে উইথড্র করবেন, সাথে সাথে কি আবার সে আগের অবস্থায় ফেরত চলে যেতে পারবে। কথাটা বুঝতে পারছেন? জি স্যার। কিন্তু যেখানে আপনার কোনো জায়গাই নাই, সেই ফোর্সটাকে অ্যাবজর্ব করবে কিভাবে, সে ভেঙে যাবে। সো তার রেজিলিয়েন্সটা কি কম, যদিও স্ট্রেংথ বেশি, রেজিলিয়েন্স কম। ক্লিয়ার? জি স্যার। ওকে, এরপরে তাহলে এই পলিথিলিনের সম্পর্কে মোটামুটি আমরা একটু পড়লাম। রিঅ্যাকশনটা আপনারা কিন্তু সবসময় মাথায় রাখবেন যে রিঅ্যাকশনগুলি পলিথিলিনের ক্ষেত্রে খুবই ইজি। আমরা অলরেডি এই রিঅ্যাকশনটা পড়ায় আসছি প্রথম ক্লাসে, পলিমারের এক্সাম্পলের ভিতরে আমি কিন্তু এটা পড়ায় আসছি। ওকে, তাও যদিও বোধহয় এখানে আরো দেখানো আছে, খুব বেশি কঠিন কিছু না। আর লো ডেনসিটি পলিথিলিন, হ্যাঁ বলেন। স্যার রিসাইকেল ওই চিহ্নের মধ্যে 1 2 যে লেখা থাকে ওটা স্যার কতবার রিসাইকেল করা যাবে ওটা লেখা থাকে কি? না না, ওইটা কতবার ওইটাও থাকে, আবার কিভাবে রিসাইকেল করবেন সেটাও লেখা থাকে। রিসাইকেল করার পদ্ধতি সব ক্ষেত্রে এক না, ঠিক আছে? ওকে, এবার লো ডেনসিটি পলিথিলিন যেটা করা হয় মেইনলি ম্যানুফ্যাকচারিং কন্টেইনার্স, ইউজড ইন ম্যানুফ্যাকচারিং কন্টেইনার্স, ডিসপেন্সিং বটল, ওয়াশ বটল, টিউবিং, প্লাস্টিক ব্যাগ, কম্পিউটার কম্পোনেন্টস এন্ড ভেরিয়াস মোল্ডেড ল্যাবরেটরি ইকুইপমেন্টসে এটা ব্যবহার করা হয়। তবে সবচাইতে যেটা বড় ব্যবহার সেটা হলো কি প্লাস্টিক ব্যাগ। আমরা যে পলিথিনের যে ব্যাগ ব্যবহার করি বাজারে, সাধারণত এগুলি এলডিপি, লো ডেনসিটি, ঠিক আছে? এখানে দেখেন যে প্যাকেজিং, পাইপ ফিটিংস, এগুলিতে দেখানো হয়েছে ব্যবহার করা হয়। আচ্ছা, পলিইথিলিনের বিক্রিয়া যেহেতু আপনি যদি একবার বলতে পারেন বা বুঝতে পারেন, পলিপ্রপিলিন কিন্তু কাইন্ড অফ সেম, তাই না? পলিইথিলিন আর পলিপ্রপিলিন, প্রপিলিন চিনেন তো? এই জি স্যার। চিনেন? প্রপিলিন চিনেন না? বাকিরা এত চুপ কেন? স্যার মিথেনে থাকে একটা কার্বন, ঠিক আছে? ইথিলিনে থাকে কি ডাবল বন্ডেড, যেগুলি ইথিলিনে থাকে 2 কার্বন, প্রপিলিনে থাকে 3 কার্বন, কার্বন। বিউটিলিনে থাকবে বা বিউটিন, এগুলো সাধারণত বিউটিনও বলতে পারেন, প্রোপিনও বলতে পারেন। এগুলি কি কার্বনের নাম্বারের উপরে নির্ভর করে নামকরণ করা হয়েছে। তাহলে প্রপিলিনের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, দাঁড়ান একটু অপেক্ষা করেন। স্ট্রাকচারও দেওয়া আছে। ওকে, আচ্ছা, বারবার চলে যাচ্ছে কেন? আচ্ছা, প্রপিলিনের ক্ষেত্রে আমরা যেটা দেখি যে প্রপিলিন সাধারণত আমরা ইথিলিনকে কি পদ্ধতিতে পলিমারে পরিণত করতে পারি বলেন তো দেখি? কোন ধরনের পলিমারাইজেশন প্রসেস ব্যবহার করব? ডাবল বন্ড আছে, কি উত্তর নাই কেন? এডিশন, কনডেনসেশন, কোন রকম ব্যবহার করতে পারি বলেন? স্যার কনডেনসেশন। কনডেনসেশন কেন হবে? ডাবল বন্ডগুলি সাধারণত কি রকম বিক্রিয়া দেয়?
হ্যাঁ, কন্ডেনসেশন দিতে পারে, কিন্তু সাধারণত কি বিক্রিয়া দেয়? আমরা যে অ্যাডিশন বিক্রিয়ার উদাহরণে তো পড়ছি প্রচুর পরিমাণে ইথিলিন, এই কি বলে, ইথিলিনের বিক্রিয়াতেই পড়ে আসছি উদাহরণ হিসেবে, পলিইথিলিন, তাই না? অ্যাডিশন বিক্রিয়ায়। তাহলে এখানে পলিপ্রপিলিন, এই যে দেখাই পলিপ্রপিলিন কোত্থেকে আসছে, প্রপিলিন দেখাই, এটা হলো প্রপিলিন, এখানে কি আছে, ডাবল বন্ড, তাই না? তাহলে এটারে অ্যাডিশন বিক্রিয়ায় বিক্রিয়া করানো সহজ। আমরা কি ইউজ করব তাহলে এডিশন বিক্রিয়ার জন্য? একটা ইনিশিয়েটর ব্যবহার করব, স্যার তারপরে এটা চেইন রিঅ্যাকশন দেখাবে। জাস্ট যেইভাবে আমরা পলিইথিলিন তৈরি করি ঠিক কাইন্ড অফ সেম পদ্ধতিতে আমরা পলিপ্রপিলিনও তৈরি করতে পারি। তাইলে এটার ক্যারেক্টারিস্টিক্স একটু আলাদা হবে, যেহেতু এটার কার্বন 3টা, কিন্তু কাইন্ড অফ সেম, মানে কাছাকাছি আর কি ধর্ম অ্যাপ্লিকেশন এগুলিতে। আচ্ছা, এখন দেখি আমরা তাহলে এটাও একটা থার্মোপ্লাস্টিক পলিমার, ঠিক আছে? মিক্সচার অফ প্রোপিন অ্যান্ড আদার মনোমার্স ফর্ম এ ওয়াইড রেঞ্জ অফ ইম্পর্টেন্ট কোপলিমার। এটাকে কোপলিমার তৈরি করতেও ব্যবহার করা হয়ে থাকে। দেখেন, একটা ইউজের একটা জেনারেল একটা আইডিয়া আপনাদেরকে দেওয়া হয়েছে এখানে। দেখেন তো এখানে সবচেয়ে বেশি কিসে ব্যবহার করা হয়? 28% কিসে? রিজিড প্যাকিং, মানে যেটা প্যাকেজিং। যে দেখেন বিভিন্ন রকম সিডি ডিভিডির বক্স, তারপরে হলো ক্রেটস, পেইলস, এরকম বক্স তৈরিতে ব্যবহার করা হয়। তারপরে তারপর স্যার হচ্ছে টেক্সটাইল। পাইছেন? তাহলে একটা বড় জায়গা পাইলেন যে আপনাদের একটা মেটেরিয়াল অলরেডি আপনি, পলিথিলিনও ব্যবহার করা হয়, প্যাকেজিং মেটেরিয়ালও টেক্সটাইলের মধ্যেই পড়ে। এইখানে আপনারা দেখতে পাচ্ছেন এই টেক্সটাইল মেটেরিয়াল সাধারণত প্রপিলিন ব্যবহার করা হয় কার্পেট ব্যাকিং এগুলি তৈরি করতে। ক্লিয়ার? তারপরে কি? টেকনিক্যাল টেকনিক্যাল পার্টস। পার্টস। হ্যাঁ, বিভিন্ন কারের বাম্পার, ড্যাশবোর্ড এগুলি তৈরিতে ব্যবহার করা হয়। ড্রেন পাইপ, ইলেকট্রিক্যাল কেবল। আরেকটা যেটা আছে ফিল্ম, বিভিন্ন ফুড প্যাকেজিং এর জন্য পলিপ্রপিলিনের এটাও বেশ ব্যবহার হয়। প্রপিলিনের প্যাকেজিং মানে কোটিং ব্যবহার করা হয়, কোটিং বলা উচিত না, আসলে ফিল্ম ব্যবহার করা হয় আর কি, ব্যাগ হিসেবে, কাভার হিসেবে। এবার আসেন হলো এটার কি কি প্রপার্টি আছে। আপনারা প্রপার্টিটা একটু পড়েন, ঠিক আছে? আমি ততক্ষণে আপনাদের নাম ডাকার একটা ব্যবস্থা করি। এই প্রপার্টি গুলি পড়েন, আমি এরপরে প্রশ্ন করব। দেখি কারো কোনো প্রশ্ন থাকলে এখান থেকে আমাকে জিজ্ঞাসা করবেন। প্রশ্ন করব বলতে মানে আমি উত্তর দিব আর কি। আপনারা এটা পড়ে 12টা পড়ে আপনারা আমাকে জিজ্ঞাসা করেন। সবাই পড়েন, একটু পরে আমাকে প্রশ্ন করেন এখান থেকে। পড়তে পারছেন 12টা? জি স্যার। স্যার মানে বলেন। লো ডেনসিটি হলে স্যার হাই স্টিফনেস কিভাবে হয় স্যার? এইটা এর পার্সোনাল ক্যারেক্টারিস্টিক্স আর কি এই পলিমারের ক্ষেত্রে।
স্টিফনেস স্যার। বেশি হয়। ডেনসিটি একটু কম হবে, মানে কম্পারেটিভলি এটা বলছে যে ডেনসিটি কেন কম হবে চিন্তা করেন, কারণ এর মধ্যে হালকা ব্রাঞ্চিং থাকবে, তাই না? জি স্যার। হ্যাঁ, কিন্তু ব্রাঞ্চিংটা এত বেশি না যে তার স্টিফনেস একদম কমায় দিবে। তো সো আলটিমেট প্রোডাক্ট যেটা আপনি পাবেন তার স্টিফনেসটা বেশি। এটা আসলে কি কম্পারেটিভ, মানে ব্যাপারটা হলো এরকম যে হাই স্টিফনেস এটা কোয়ালিটি বলছে, তার মানে এটা দৃঢ়। ঠিক সবচাইতে দৃঢ় সেটা কিন্তু বলে নাই। স্যার রিনেম ওকে, স্যার রিনেম অপশনটা একটু চালু করে দেন স্যার, আমার নামটা সেভ হয়নি স্যার এখানে আমার মোবাইলে। রিনেম অপশন চালু করা নাই। আচ্ছা, আমি আগে ডাইকে নি, নাম ডাকবো আমি ম্যানুয়ালি। আমি তো বললামই যে খাতা আনতে গেছিলাম। সবাই রেডি হন, প্রিপেয়ার্ড হন। আগে নাম ডাকে নি। সবাই রেডি? জি স্যার। ফ্রিতে ঘুমানো যাবে না, ঠিক আছে? সেকশন সি 151, Yes, sir. 52, Present, sir. 53, Yes, 54, sir. 55, এই কাশলে হবে, বাকিদেরটা তো শুনতে পাবো না। 55, নাই 56, Present, sir. okay, 57, Yes, sir. 58, 59, 60, Present, sir. 61, sir. ওকে। আচ্ছা, এই আবার একটুখানি ডাকবো। 57 আছেন? নাই, Yes, sir. 57 আছি। আছেন? আচ্ছা, ঠিক আছে। জি স্যার। ইব্রাহিম। আচ্ছা, 62, Yes, sir. 63, নাই 64, Yes, sir. 65, Yes, sir. 66, নাই 67, Yes, sir. 68, Yes, sir. 69, Yes, sir. 70, Yes, sir. 170. 71, 71, nice. 72, Yes, sir. 73, nice. 74, Yes, sir. 75, Yes, sir. 75, কে? হ্যাঁ, Sir, আমি sir. রাকিব। জি sir. Okay, 76, nice. 77, Yes, sir. 78, nice. 79, nice. 80, nice. 81, Present, sir. 82, 81 আছেন? 181, কে প্রেজেন্ট দিল? ঘুম থেকে উঠে কি যেখানে ইচ্ছা ওখানে প্রেজেন্ট দিচ্ছে নাকি? নাইম আহমেদ তো নাই, তার প্রেজেন্ট দিল কে? আচ্ছা, এরপরে এলো 182, 82 ও নাই। 83, Yes, sir. ওকে। 84, Yes, sir. 85, নাই। 86, Yes, sir. 87, Present, sir. 88, 88, নাই। 89, Yes, sir. 90, Yes, sir. okay. এরপরে হইল 91, Present, sir. 92, Present, sir. 93, Sir, ও নেটে ছিল। okay. কে এটা? 93, শোয়ানোর স্যার ও শোয়ানো। মনে হয় মেবি ডাটা চলে গেছে। আচ্ছা, ঠিক আছে, ওকে। এই 94, Yes, sir. আছে। এই 94, Yes, sir.
ঘুমাইলে হবে 95, Yes, sir. 96, Yes, sir. 97, Yes, sir. 98, Yes, sir. 99, Yes, sir. 200, Present, sir. 201, Yes, sir. 202, Yes, sir. 203, Present, sir. 204, এটা নাই, 205, 5, নাই, 6, নাই, 7, নাই, 8, Yes, sir. 8 আছে, 9, Yes, sir. এই 7 নাই, 8 আছে, 9 আছে না? Yes, sir. ওকে, এরপরে 10, Yes, sir. 11, Yes, sir. 12, Yes, sir. 13, এই 12 আপনি হঠাৎ করে কোত্থেকে উদয় হন মাঝে মাঝে ক্লাসের মধ্যে, আবার sir. গায়েব হয়ে যান, ঘটনা কি? 13 আছে, 13 নাই, 14 নাই, 15, Present, sir. 15 আছে, 16, Yes, sir. 17, 18, Yes, sir. 19, Present, sir. 20, 20 নাই, 21, Yes, sir. 22, Yes, sir. 23। Yes, sir. এই ওল্ড ব্যাচের কে আছেন বলেন? Sir, 162. 162 আছে। স্যার 180 8 ব্যাচ। এই ওই দাঁড়ান সি সেকশনের কে আছেন তারা বলেন। স্যার 180 ওল্ড ব্যাচ 180 আছে, হ্যাঁ। তারপরে 8 ব্যাচ স্যার। একজনই Sir, 156. 156 কি সি সেকশনের? জি স্যার। এটা বোধহয় ডিসিতে দেওয়া আছে। আচ্ছা ঠিক আছে, আমি লিখে রাখতেছি 156 আপাতত। আবার বলবেন যখন ওই সেকশনটা। আচ্ছা এবার হলো সেকশন ডি। বলবেন সি সেকশনে স্যার 193 স্যার। কইছিলেন স্যার 193 কোথায় ছিলেন সেটাই তো বলতেছি। আর এমবি শেষ হয়ে গেছিল। 193 193 দেওয়া হয়েছে। তো আপনারটা বলে দিল তো আপনার ফ্রেন্ডরা স্যার। যে আপনি জি ছিলেন। স্যার এমবি শেষ হয়ে গেছিল। ঠিক আছে আবার কিনলাম। ওকে ডিসি ডি সেকশন। ধন্যবাদ। ওকে ওয়েলকাম। ডি সেকশন স্যার 226 179 স্যার। স্যার আমার নেটে প্রবলেম ছিল স্যার, কথা এই শোনা তো। যায় নাই। শুরু হইল 179। 79। আচ্ছা এরা সবাই পরে বলেন যাদের স্যার। প্রবলেম আছে। এইটা আপনার 179 পরে বলবেন আবার। 226 Yes, sir. লয়াও 27 Present, sir. 28 Yes, sir. 29 30 Yes, sir. 31 Yes, sir. 31 আছে 32 Yes, sir. 33 Yes, sir. 34 Yes, sir. 35 Yes, sir. 36 36 9 37 Yes, sir. 38 9 39 Yes, sir. 40 Yes, sir. 41 absent 42 absent 43 Yes, sir. 44 Yes, sir. 45 45 46 Present, sir. 47 48 Yes, sir. 48 আছে ওকে Yes, sir. মামুন 49 Yes, sir. 50 Present, sir. 51 Yes, sir. 52 Yes, sir. 53
53 নাই, 54, Present, sir. 55, Yes, sir. 56, Sir, 53. 53 কোথায় ছিলেন? আচ্ছা ঠিক আছে, ওকে, ওয়েট 56, অর্জুন পাল আছেন? না, অর্জুন নাই। এরপরে হলো 57, প্রেজেন্ট স্যার 58, প্রেজেন্ট স্যার 59, প্রেজেন্ট স্যার 60, নাই, 61, প্রেজেন্ট স্যার 62, ইয়েস স্যার 63, ইয়েস স্যার 64, ইয়েস স্যার 65, প্রেজেন্ট স্যার 66, ইয়েস স্যার 67, 67, nice, 68, Yes, sir. 69, ইয়েস স্যার 70, ইয়েস স্যার 71, nice, 72, ইয়েস স্যার 73, প্রেজেন্ট স্যার এরপর হলো 74, Present, sir. 75, 75 নাই, 76, ইয়েস স্যার 77, ইয়েস স্যার 78, ইয়েস স্যার 79, Yes, sir. 20, প্রেজেন্ট স্যার 21, nine, 22, nine, 23, nine, 24, প্রেজেন্ট স্যার 25, প্রেজেন্ট স্যার okay, 86, স্যার 87, Yes, sir. 88, ইয়েস স্যার 89, nine, 90, ইয়েস স্যার 91, ইয়েস স্যার 91 আছে, okay, 92, ইয়েস স্যার 93, প্রেজেন্ট স্যার 94, স্যার ও জয়েন ছিল স্যার, নেট প্রবলেমের কারণে ডিসকানেক্ট হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, 95, প্রেজেন্ট স্যার আচ্ছা, এরপরে আছেন কে ওল্ড ব্যাচের বলেন? 222 222, ওকে, তারপরে আর কেউ? 156 আছে না? স্যার আমি তো সি সেকশন হ্যাঁ ওইটাই, এইখানে ছিল আগে, স্যার 179 চেঞ্জ করে দিচ্ছি, 1656, ওকে, স্যার 252 স্যার কে 179 ওয়েট 179, অপেক্ষা করেন, স্যার আগে 179 এর ঝামেলা শেষ হোক, তারপরে এক এক করে, এত বললে তখন তো খুঁজে পাবো না আবার। 179 এ কি সমস্যা দেখি? স্বর্ণা দাস, হ্যাঁ, কোথায় ছিলেন? স্যার আমার হেডফোনে প্রবলেম ছিল স্যার কি আর বলবো, এরপরে স্যার 203 আপনার কি প্রবলেম? স্যার আমার স্যার স্পিকার একটু স্যার আস্তে আস্তে আসে। ওই এখন তো ভালোই বলতে পারতেছেন। হুম? ঘুমায় এইসব বললে লাভ আছে? একদম 100% ক্লিয়ার কথা শুনতে পাচ্ছি। না স্যার আমি দিছিলাম স্যার, ওই সময় দিছিলাম স্যার। আচ্ছা ঠিক আছে, 252 টাকে দেওয়া হয়েছিল স্যার, নেটওয়ার্কের প্রবলেম ছিল তো। 252 সাদি, জি স্যার। স্যার 253 স্যার যথেষ্ট হয়েছে, আমাকে এতগুলি বলার কোনো মানে নেই। কি যে করেন আপনারা, এইভাবে যে কয়দিন চলবে আল্লাহ পাক জানে একমাত্র। সাদি 252, হ্যাঁ আপনার অ্যাটেন্ডেন্স পাইছিলাম, তারপরে 53 ও পাইছি, আরো অযথা বলেন না, ঠিক আছে, ওকে ডান। স্যার 270 270 কি দিছি বোধহয়, 270 বোধহয় বলছে, ওকে ডান, যথেষ্ট হয়েছে, 270 দেখে লাস্ট, এটাই শেষ। আচ্ছা এরপরে ওই পলিপ্রপিলিনের আপনারা যেটা করবেন যে অ্যাপ্লিকেশন পর্যন্ত পড়ে নেবেন, ঠিক আছে, আর অ্যাটেন্ডেন্স একবারই, 2-3 বার বলা যাবে না,
আমার কথা বুঝতে পারছেন? 270 দেওয়া হয়েছে। ওকে, ডান। আচ্ছা, আমি যেটা বললাম যে পলিপ্রপিলিন পর্যন্ত করবেন, আমি আপনাদেরকে এই কন্টেন্ট দিয়ে দিব, ঠিক আছে? শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার। ওকে, ডান। তাহলে আপাতত আজকে এই পর্যন্তই থাকুক। হ্যাঁ, আপনাদের আরেকটা ক্লাস শুরু হয়ে যাবে এখনই, আপনারা ওইটাতে জয়েন করবেন।